ফিরে এসে আমি কিন্তু রান্না চাপাবো। আজ তো বৃহস্পতিবারও নয়, শনিবারও নয়। আজ যে মন্দিরে যাচ্ছ দিদিভাই? মানত ছিল রে। মানত ছিল? বারে বাড়ি দুজন ক্যান্ডিডেট এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো, নিশ্চয়ই বড় বৌদি সেই জন্যই পুজো দিতে যাবে, তাই না? তাই না বড় বৌদি? আমি বলি কি, বাড়ির দুজন ক্যান্ডিডেট একেবারে ফাইনাল রাউন্ডে উইন করে আসুক না, মানে জিতে আসুক না, তারপর সেরকম হলে বাড়িতে বড় করে ভালো করে একটা পুজো দিও। কি আমার মা তো বলছিল, জানো তো, মা আমার রেজাল্টে একদম খুশি হয়নি। মা বলছে আমি নিজে জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, সেখানে আমার মেয়ে কিনা সেকেন্ড পজিশন পেল, খুশি হয়নি একদম। মার ইচ্ছে ছিল আমি যদি ফার্স্ট হই তাহলে একটা বড় সড়ো পার্টি থ্রো করবে। যাকে আমিও মাকে বলে দিয়েছি যে আমি চেষ্টা করব, তুমি দেখো না আরেকটা রাউন্ড তো বাকি আছে, ফাইনাল রাউন্ড, সেইখানে আমি কাউকে দাঁত ফোটাতে দেবো না। শুনলো, তোকে একটা কথা বলে দি, তুই যার কথা বলে হেতা দাঁড়িয়ে নাক নাচছিস না, তার সঙ্গে তুই হেতাও পারিস নি আর হতাও পারবি নি। হ্যাঁ জানো তো মা, কাল যখন কাজল রানীর নাম ঘোষণা করছিল না, তখন তোমাদের এই ভূমি রানী একদম হিংসে ফেটে পড়ছিল। আর শুধু ও নাকি, ওর সাথে ওর মাও একদম হিংসে ফেটে পড়ছিল। দুটো হিংসের পুতুলি কোথাকার। রাঙা পিসি, যা বলছো বলছো, আমায় বলো, আমার মা তুলে কোনো কথা বলবে না। বাড়ি বাড়ি তুমি তো এত ভালো ভালো লোকের সঙ্গে মিশছো, এত বড় বড় জায়গায় যাচ্ছ, সবটা এতটুকু পরিবর্তন হচ্ছে না তো তোমার? ও মেচকা, বাদ দাও না, ছাড়ো না। রাঙা পিসির কথা আমি অত ধরিও না। এখন যদি আমাকে রাঙা পিসির কথাও ধরে চলতে হয় তাহলে যাকে বাদ দাও। মা, তুমি যে আমার জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে ভূমি। হ্যাঁ, এই কথা ঠিক। এবাড়ির দুজনের জন্য আমি মার কাছে মানত করেছি। একটা আমার ঠাকুরজি যাতে ভালো করে গান গাইতে পারে, আর দ্বিতীয়জন হলো এবাড়ির ছোট বউ কাজল। মার কাছে মানত করেছিলাম যদি কাজলের দেখা পাই, কাজলকে খুঁজে পাই, তাহলে মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। সেই মার মন্দিরেই যাচ্ছি, তার কাছেই মানত করেছি যখন, মিথ্যে আর বলতে পারলাম না। বড় বৌদি, বাড়ির জন্য মানত করেছো সেটা না হয় বোঝা গেল, কাজলের জন্য আগে মানত করেছিলে সেটাও না হয় বোঝা গেল, কিন্তু যেটা বোঝা গেল না সেটা হচ্ছে যে কাজলকে যে অবস্থায় দেখলে তারপরেও তার জন্য পুজো দিতে চাইছো, তারপরেও বলতে চাইছো যে সে এ বাড়িরই লোক। আমি যা মনে করি তাই বলেছি মেজো ঠাকুরপো। আর তাছাড়া আমি তো এমন কোনো অবস্থায় কাজলকে দেখিনি যে আমি তার কথা ভাববো না। জেম্মা। হ্যাঁ বাবা। আমি চাই না এই বাড়িতে তার কথা আর উচ্চারণ হোক। কি কথা কইছিস তুই? হ্যাঁ, কাল কাজল রানী তোর সঙ্গে ভালো করে কথা বলি না বলে অমন কথা বলতে আছে? চুপ করো পারি, সব কথায় কথা বলে না। নীল নীল এতদিনে একটা বুদ্ধির কথা বলেছে, একটা কাজের কথা বলেছে। সেই তো, কাল মেয়েটা যা করেছে, তারপরেও ওকে যদি কেউ বলে যে এ বাড়ির লোক বা এ বাড়ির লোক ছিল, আমি মানতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না। মেজো কাকি, বলো তো, এটা একটা সভ্যতা ভদ্রতা? হ্যাঁ, যেই ও ওর নিজের দিন ফিরে পেল, অমনি ও পুরনো সব কিছু ভুলে গেল। সব ভালো কথা, সব ভুলে গেল, কিন্তু নিজের বিয়ে করার স্বামী তাকেও ভুলে গেল। কি এমন পেল বলো তো, যার জন্য এইভাবে সবকিছু? তুমি বুঝতে পারোনি ভূমি, কি পেতে পারে ওই মেয়ে? আবার কাউকে পাকড়েছে সন্দেহ নেই। বড় বৌমা, কি জানে বাবু, কিছুই যেন বিশ্বাস হচ্ছে না।
তোমাদের সমস্যা মা, আমাদের সমস্যা নয়। বুঝলে শুভ, ভালো মন্দ ন্যায় অন্যায় সব কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে বিশ্বাস করার মতো আর কিছুই রইল না জীবনে। বাবা, ভুল জায়গায় বিশ্বাস করেছো তাই আঘাতটা পেয়েছো। ঠিক জায়গায় বিশ্বাস করে দেখো, ঠকবে না। তুমি বাবাকে কি বলবে বলছিলে বলো। হ্যাঁ, সবাই যখন আছে, নীলও তো এখানে রয়েছে, তখন কি না বলছিলাম বাবা, সবাই মিলে যাই না আমরা রোববার দিন আরশির বাড়িতে যাই না সবাই মিলে? আমি আবার কেন? ও আবার কেন মানে? তুমি নীলের দাদু, এ বাড়ির সকলের অভিভাবক, তুমি যাবে না এটা কেমন করে হবে? তা হঠাৎ সকলে মিলে আরশিদের বাড়ি যাওয়ার ঘটা যে? এই রোববারই পাকা কথা হবে দিদি ভাই। দেখেছো বড় বৌদি, দেখেছো ওই আরশিকে এই বাড়িতে এনে তোলার জন্য একদম খেপে উঠেছে এই বাড়ির মেজো গিন্নি আর মেজো ছেলে। মনে হচ্ছে আরশি এসে ওদের সঙ্গে বাটিতে বেরাম করে, বাটি খোড়া। নীল, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তোমার মনের ভেতর আপন করার যতটুকু ইচ্ছা ছিল সেটা তো সম্ভবত কাল রাতেই ঘুচে গেছে। এবার একটা জিনিস তুমি খুব পরিষ্কার করে বলবে যে তুমি কোনো ডিলেমাতে ভুগবে না তো, মানে ভুগছো না তো? দেখো, আমরা কিন্তু আরশিদের বাড়িতে পাকা কথা বলতে যাব, কারণ আমরা কিছুতেই এই ব্যাপারটা নিয়ে বেশি দিন আর লিঙ্গার করতে চাইছি। দেখো নীল, যে ইচ্ছে করে তোমায় ঠকিয়ে ছেড়ে চলে গেছে তার থেকে তো আমার মনে হয় যে ভালোবেসে কাছে ডাকছে তার কথাই তোমার ভাবা উচিত। দেখো, আমার কথা আবার তোমরা অনেকেই শুনতে পারো না, মানতে পারো না, কিন্তু আমার সহজ বুদ্ধি তো এটাই বলে। নীল, নীল আমাদের আর অশান্তির মধ্যে ফেলিস না, অনেক হয়েছে, এবার একটু শান্তি দে বাবা। যতই নীলকুমারের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না কেন, নীলকুমার আমাদের কাজল রানী ছাড়া আর কাউকে ঘরে তুলবে না। হ্যাঁ, কি হলো নীল? আমাদের হাতে তো অনন্ত সময় পড়ে নেই। তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, আমার কিছু বলার নেই। এত দিনে আমার ছেলেটা সাদাকে সাদা কালোকে কালো বুঝতে শিখেছে, এটা আমার শান্তি পাপড়ে। শোনো শোনো, ছেলে যখন একবার রাজি হয়েছে না, তখন আর সময় নষ্ট করে লাভ নেই। না না, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে এই দুঃস্বপ্নটা ওকে ভুলিয়ে দিতে হবে। একদম একদম, মেচকার কোনোভাবে কিন্তু দেরি করা যাবে না। পাগল নাকি? কেউ দেরি করে নাকি? বাবা, তাহলে ওই কথাই রইলো, কিন্তু রোববার দিন আমরা সবাই যাচ্ছি, ওদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ও বাবা। আমি আর কি বলবো শুভ, আমার আর কিছু বলার নেই। বড় বৌদি, দেখলে তো কাজল রানীকে সবাই মিলে কিরকম এই বাড়ি থেকে চিরদিনের জন্য পর করে দিচ্ছে। নীলটাও তাই করলো। আমার যে কত কষ্ট হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। বড় বৌদি, কেঁদো না, কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। দুনিয়ার নিয়মই তো এই। তুমি আমি কেঁদে কি করবো বলো দেখি? তার চেয়ে বরং মেয়েটার জন্য প্রার্থনা করো, ও যেন বাইরের জীবনে আরো অনেক নাম ডাক করতে পারে। সংসারটা ছেড়ে চলে গেছে বলে যেন কোনো আক্ষেপ না করতে হয় ওকে। ঠাকুর, আমার শাশুড়িটাও কম নেকানা বাপ, ওই মেয়ের জন্য চোখের জলের বন্যা বইয়ে দিচ্ছে। যত নাটকও না, যাত্রাপালা একেবারে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দেখবি নীল এবার তোর জায়গায় আরশিকে নিয়ে কেমন সুখী হয়। ঝিওটা সর্বক্ষণ নাচ প্র্যাকটিস করছে, ভয় লাগছে ঝিওটা না অসুস্থ হয়ে পড়ে। মাসি, এসব বলে তুমি ঝিওটাকে মাথায় তুলো না, একদিন মোর এভাবেই। তোমরা গুরুজি করা থিলা বাবুজি?